নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এদিকে ঘরদুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। দুটো ঘরই একদম নিট ক্লিন করে নিয়েছি। সকালবেলায় যা কাজ থাকে তার পাশাপাশি আমাদের চাও খাওয়া হয়ে গেছে। তো চলুন এখন সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নেব। আজকেও ব্রেকফাস্টে বানাচ্ছি এগ টোস্ট, যেটা আমাদের বাড়িতে সবাই বেশ ভালো খাচ্ছে। এর আগের দিনকে করে দিয়েছিলাম, ওরা সবাই খুব পছন্দ করেছিল, সেই জন্য আজকেও করেছি। আর এইভাবে খুব ভালো হয়। তো দুবার করে করেছি। প্রথমে একবার করে নিয়েছিলাম, তারপরে আমার জন্য একটা বাটিতে করে পোচও করতে দিয়ে দিয়েছি। আগারও যে এয়ার ফ্রায়ারটি রয়েছে, তো এটা ভীষণ ইউজফুল প্রোডাক্ট। আমার তো প্রতিনিয়তই কাজে লাগে। একদম তেল ছাড়া যে কোনো রান্না হয়ে যায়, খুব চটজলদি এবং হেলদিভাবে হয়ে যায়। কারণ এয়ার ফ্রায়ারে রান্না করতে গেলে তেলের কোনো প্রয়োজন পড়ে না। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগ টোস্ট হয়ে গেছে। তার পাশাপাশি বাটিতে করে আমি একটা এগ পোচও করতে দিয়েছিলাম আমার জন্য। আর এখানে বাবুর জন্য একটু কেচাপ দিয়ে দিয়েছি ব্রেডের ওপর। এই এয়ার ফ্রায়ারটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে ঝটপট চলে এসেছি দুপুরে রান্না করতে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কষিয়ে দিয়েছি মাছের ঝোল। আজকে করব কাতলা মাছ আলু দিয়ে আর পটল দিয়ে। এই যে গরম পড়লো, তো এখন এই যে পটল দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে এইসব দিয়েই মাছের ঝোল আবার আগের মতো রান্না হওয়া শুরু হয়ে যাবে। কারণ গরমের সময় এরকম বেশ আলু পটল দিয়ে হালকা পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি মাছ ঝরানোর জন্য। আর এদিকে এই যে মাছগুলোকেও ভেজে নিয়েছি। আপনারা আমার হাতের রান্না দেখতে ভীষণ পছন্দ করেন, তার পাশাপাশি প্রত্যেকটা রান্না ডিটেলসে আপনারা জিজ্ঞেস করেন। যদিও সব সময় ডিটেলসে দেখানো হয় না, তবে এখন থেকে ভেবেছি আমি যা যা মশলা দিয়ে যেভাবে রান্না করব, দেখাতে না পারলেও অন্তত মুখে বলে দেওয়ার চেষ্টা করব। আজকে একদম গরমের আদর্শ মাছের ঝোল বলতে পারেন। একদম হালকা পাতলা মাছের ঝোল করব আলু পটল দিয়ে। ভীষণ টেস্টি হয় খেতে। প্রথমেই আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে তেলের উপর একটু তেজপাতা দিয়ে আলু আর পটলটা একবারে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পটলটা আগে ভেজেও রাখতে পারেন, আর ফোড়নে একটু জিরেও দিতে পারেন, তবে আমি দিইনি। আর এখানে এই যে বেসিক মশলাটা হয়, আদা, জিরে, অল্প একটু ধনে, একটা ছোট সাইজের টমেটো, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে আমি দুটো এলাচ দিয়েছিলাম। ব্যাস এই দিয়ে একটা খুব স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে যে লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা একদম কড়াইয়ের সঙ্গে এঁটে ধরছে, ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ওদিকে পাশের ওভেনে দেখতেই পাচ্ছেন আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেলে গরম জলটা আমি দিয়ে দেব। তরকারিতে বিশেষ করে মাছ কিংবা মাংসের ঝোলের মধ্যে যদি আপনারা গরম জল দেন, তাহলে পরে দেখবেন রান্নাটা তো চটজলদি হয়ে যায়, তার পাশাপাশি রান্নার টেস্টটাও অনেক বেড়ে যায়। গরম জল দিয়ে ঝোল করলে পরে সেই ঝোলের টেস্টটা খুব ভালো হয়। এদিকে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। আর আলু আর পটল তো ভাজতে ভাজতেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে এবার মাছটা দিয়ে আরও 5 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলে পরেই আমার মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। খুব দারুণ লাগে খেতে, একদম সিম্পলভাবে, কোনো পেঁয়াজ রসুনের প্রয়োজন পড়ে না। খুব টেস্টি হয়। এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখতে পারেন। আসলে দেখবেন যখন গরম পড়ে তখন বেশি পেঁয়াজ রসুনের তরকারি খেতে ভালো লাগে না, আর খাওয়াও খুব একটা স্বাস্থ্যকর না। তো এইভাবে একদম হালকা পাতলা করে মাছের ঝোল করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। আমাকে অলিভা ধর অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছিল যে তুমি মাছের ঝোল কি করে করলে দেখাতে। তো এই যে দেখিয়ে দিলাম। আশা করছি তুমি বুঝতে পেরেছো। না হলে আমি নেক্সট দিন মশলা কতটুকু পরিমাণে কি দিয়েছি আরও একবার ভালো করে দেখিয়ে দেব। আসলে মিক্সিতে যখন মশলাটা পেস্ট করেছিলাম তখন আমার একদম খেয়াল ছিল না, না হলে পরে আমি হয়তো ভিডিওতে দেখিয়েই দিতাম। তোমরা সবাই যখন আমার তৈরি করা রেসিপিগুলো ট্রাই করো আর যখন কমেন্ট করে বলো দিদি খুব ভালো খেতে হয়েছিল, খুব দারুণ বলেছে সবাই, বাড়ির সবাই, তখন আমার ভীষণ ভালো লাগে যে তোমরা আমার ওপর ভরসা করে তোমরা নিজেরাও ট্রাই করো। তোমরা সবাই আমার কাছে অনেক কটা রেসিপি দেখতে চেয়েছো, আমি অবশ্যই এর পরের দিন থেকে একটা একটা করে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, ওদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাত মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে টেবিলটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। এবার টেবিলের ওপর খাবারগুলো রেখে দেব, তবে তার আগে এই যে স্ট্যান্ডগুলো রেখে দিলাম, কারণ যেহেতু খাবারগুলো গরম, সেই জন্য খাবারগুলো স্ট্যান্ডের ওপর রেখে দিচ্ছি।
যাই হোক, ওদিকে টেবিলটা মুছে টেবিলের ওপর খাবারগুলো রেখে এসেছি, আর এদিকে ঝটপট করে রান্নাঘরের কাজগুলোও সেরে নেব। কাজের দিদি এক্ষুনি চলে আসবে, কাজের দিদি ঘরটা মুছে দেবে, তার আগে বাসনগুলো মেজে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব। প্রতিদিন রান্নার পরে বাসন মাজা বাদেও আমার 15 থেকে 20 মিনিট লাগে রান্নাঘরটা পরিষ্কার করতে। প্রথমেই ডিশ লিকুইড দিয়ে আর একটা স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে ওভেনটাকে মেজে নিয়েছিলাম। তারপরে নিচের যে কাউন্টার টপটা সেটাও মেজে নিয়েছিলাম, মানে ঘষে নিয়েছিলাম। তারপরে ওয়াইপটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তার আগে একটু বদলে করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাহলে ওই ফেনাটা কাটতে একটু সময় কম লাগে। না হলে পরে এই মানে ওয়াইপটা দিয়ে করতে গেলেও একটু সময় বেশি লাগে, জল দিয়ে একবারে ধুয়ে দিলে পরে মানে ঝটপট করে হয়ে যায়। যাই হোক, ওদিকে বাসন কটাও মেজে নিয়েছি, খুব বেশি বাসন ছিল না, দুপুরের রান্নার কিছু বাসন রয়েছে আর তার পাশাপাশি সকালের খাবারের 2-1টা প্লেট রয়েছে। আসলে প্রতিদিন যদি রান্নার পরে এইভাবে রান্নাঘরটা পরিষ্কার করা যায় তাহলে দেখবেন একদম তেল চিটচিটে হয় না, আর একদম খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর একদম নিট ক্লিন থাকে রান্নাঘর। ওই আলাদা করে স্পেশাল দিন বের করতে হয় না যে আজকে রান্নাঘরের একদম ভালো করে ডিপ ক্লিনিং করব, বা তার জন্য একেবারে অনেক বেশি প্রস্তুতিরও প্রয়োজন পড়ে না। আসলে কিছু ছোট ছোট অভ্যাস দেখবেন আমাদের মধ্যে যদি থাকে, আমার যেরকম এইভাবে পরিষ্কার করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, অটোমেটিক্যালি আমার মানে রান্নার পরে এই কাজগুলো হয়েই যায়। আর যে কোনো কাজ দেখবেন যত বেশি করবেন, মানে প্রতিদিনের রুটিনে যদি কোনো কাজ রাখেন তাহলে সেই কাজটা করতে সত্যি বলতে খুব একটা বেশি সময় লাগে না। আমার তো মনে হয় কোনো কাজ হঠাৎ করে করলে বা ভেবে চিন্তে করতে গেলে সেই জিনিসের প্রতি সময়টা বেশি লাগে। তাছাড়া রুটিনের মধ্যে যে কাজগুলো থাকে সেই কাজগুলো যেহেতু আমরা প্রতিনিয়ত করে আমাদের অভ্যাসে চলে আসে, সেই কারণে সেই কাজগুলো করতে দেখবেন খুব একটা বেশি সময় লাগে না, কারণ হাতে সেট খেয়ে যায়, আমার তাই মনে হয়। প্রত্যেকদিন যেরকম রান্নার পরে আমি এই কাজগুলো যেহেতু করে থাকি, আমার অটোমেটিক্যালি হাত এখানে চলেই যায়। আবার দেখবেন অনেকেরই অভ্যাস রয়েছে বিছানায় বসে থাকবে, তারপরে বিছানার থেকে ওঠার সময় হাত দিয়ে একটু বিছানাটা টান টান করেই নেবে, বা যখনই কোনো কিছু জায়গার বাইরে রয়েছে তো সেই জিনিসটা সঙ্গে সঙ্গে জায়গায় রেখে দেওয়া। আসলে এই ছোট ছোট অভ্যাসগুলো থাকলে দেখবেন আলাদা করে সময় বের করতে হয় না ঘরবাড়ি গুছিয়ে রাখার জন্য। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বাসন টাসনও মাজা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। ওদিকে কাজের দিদিরা এসে এবার রান্নাঘরের ফ্লোরটা খুব ভালো করে মুছে দিয়ে যাবে, তাহলেই আমার সমস্ত কাজ হয়ে যাবে। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি, আমার স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে দুপুরে খাওয়ার জন্য একটু লাল শাক করব। যেহেতু শুধু মাছের ঝোল করেছি আর শাকটা ছিলই, তো শাকটা ধুয়ে বেছে আমি এই যে শাকটা এখন ভেজে নিচ্ছি। আমাকে এর আগের দিনকে অলিভা ধর বোন কমেন্ট করেছিল, দিদিভাই তুমি কিভাবে লাল শাকটা করলে সেটা দেখিও। তো এই যে একদম সিম্পল, কোনো কিছুই না, কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে শাকটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তার আগে আমি বাদামটাকেও ভেজে নিয়েছিলাম, বাদামটাকে ভেজে একটু ভেঙে গুঁড়ো করে নেবে, তাহলে মুখে পড়লে বেশি ভালো লাগে। আর এদিকে এই যে শাকটাকে খুব ভালো করে একদম যতক্ষণ না শাকের মধ্যে থেকে পুরো জল শুকিয়ে যাচ্ছে, কড়াইয়ে একদম লেগে লেগে যাবে, ঠিক সেই মুহূর্তে পোস্ত দিয়ে দিতে হবে পরিমাপ মতো। তো আমি এখানে ওই 1 চামচ মতো পোস্ত দিয়েছি, তারপরে যে বাদামটা দিয়ে দিয়েছি। বাদামটা ভেঙে দেবে তাহলে বেশি ভালো খেতে হয়, আজকে তাড়াহুড়োর চক্করে আমি আজকে আর বাদাম ভেঙে দেওয়ার সময় পাইনি। যাই হোক, এদিকে আমার লাল শাক হয়ে গেছে, পোস্ত আর বাদাম দিয়ে খুব ভালো লাগে খেতে। খাওয়ার সময় শাকের ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবে, তাহলে আরো খুব ভালো লাগে খেতে। এদিকে টেবিলের ওপর ভাত আর মাছের ঝোলটা রয়েছে, আর ওদিকে যে রান্নাঘরে দেখতেই পেলেন শাকটা রান্না করে রেখে দিয়েছি। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।